Welcome to SB Audio Works, where words come alive and tales unfold in every corner of the globe. ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হতে পারে। ওই নাম তো মনে পড়ছে না, পুলিশের খাতায় আছে। চলুন জিপ থেকে নেমে বাকি পথটুকু আমরা পায়ে হেঁটেই যাব। আসুন স্যার, আমার সঙ্গে আসুন, দেখিয়ে দিচ্ছি। আসার দিন তো তোমায় পাইনি। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। নিহার রঞ্জন গুপ্ত ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি এবং লেখক। তার জন্ম 1861 সালে যশোরের কটকপুর গ্রামে। তিনি বিশেষভাবে প্রসিদ্ধ হন তার উপন্যাস দেবদাস, মৃত্যুর প্রতিক্রিয়া এবং সত্যানুবাদী। নিহার রঞ্জনের কবিতা ও গল্পের ভাষা সৌন্দর্য এবং মধুর ছিল। তার কবিতায় রস এবং ধ্বনির সমন্বয় অত্যন্ত সমৃদ্ধ। তিনি সমাজের বিভিন্ন মৌলিক কুসংস্কার ও সামাজিক বিপ্লবের বিষয়ে লেখা রচনা করেন। তার কাব্যে মানুষের জীবনের অতীত বর্তমানের ভাবনা সুন্দরভাবে প্রকাশ পায়। তিনি সাহিত্যে একটি প্রভাবশালী ও অমর নামের মধ্যে পরিচিত। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ SB অরিজিনালস। আজকে গল্প পাঠে জনার্দন ও মণ্ডলের ভূমিকায় শুভম, ডিসি চক্রবর্তী ও রথিন অনল, বেলা সাহানা, পরাশরশীল এবং গল্প পাঠে আজকে আমি তোমাদের গল্পের সূত্রধার সুস্মিত। শুরু হচ্ছে আজকের গল্প পরাশরশীল। রাস্তাটা যে এতটা খারাপ বুঝতে পারেনি বিরূপাক্ষ সেন। অবশ্য কিছুটা অনুমান যে করতে পারেনি সেটাও নয়। কাঁচা মাটির পথ, তারপরে শুরু হয়েছে মেটাল বাঁধানো সড়ক। একে বর্ষাকাল, তার উপর গরুর গাড়ি আর লরি চলে চলে রাস্তাটা সত্যিই অগম্য হয়ে উঠেছে। এখানে সেখানে খানা খোদল, কোথাও বড় বড় ইট পাথর। জিপটা যেন লাফিয়ে লাফিয়ে এগোচ্ছিল। সামনে বসেছে বিরূপাক্ষ সেন এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের শ্রীমান রথিন ঘোষ দস্তিদার। যে লোকটা ওদের সাথে ছিল, মানে জনার্দন সামন্ত, সে অবশ্য রথিন ঘোষ দস্তিদারকে বলল, রাস্তাটা কিন্তু ভালো নয় স্যার, তাছাড়া পথটা একেবারে কমন হয়। ঘোষ দস্তিদার সে কথায় কান দেয়নি। বিশেষ করে যেতে যখন তাকে হবেই এবং চাকরিটা যখন পুলিশের এবং বিরূপাক্ষর সঙ্গেই যেতে হবে, খোদ বড় কর্তার হুকুম। দুদিন আগে ওই জায়গায় প্রবল বর্ষণ হয়েছে। এক নাগারে 3টে দিন 3টে রাত্রি, বলা যেতে পারে প্রায় সর্বক্ষণ। জনার্দন, ঘোষ দস্তিদার ডাকল। স্যার? জনার্দন তাকালো সামনে ড্রাইভারের পাশে উপবিষ্ট পুলিশ অফিসার ঘোষ দস্তিদারের দিকে। কিছু বলছিলেন স্যার? আর কত দূর হে তোমার মদন মোহনতলা? প্রায় এসে গিয়েছি স্যার, আর বেশি দূর নয়, এই তো পৌঁছে যাবো এবারে। দেখুন না। জনার্দন, তোমার খবরটা তো পাক্কা? হ্যাঁ স্যার, আজ নদের নিমাই পালাইছে, নিমাই আসছে, আর দলেরও ওই হচ্ছে প্রধান অ্যাট্রাকশন। আরে বায়না তো ওর নামেই হয় স্যার। নায়কের দলে ও না থাকলে বায়নাই করে না। মাঝে মধ্যে যখন ডুব দেয় মাস 2-3-এর জন্য, দলও বসে থাকে, কোনো বায়না হয় না স্যার। 8 দিন ধরে ঘোষ দস্তিদার লোকটার পিছনে পিছনে ছুটছে, কিন্তু আজ পর্যন্ত ধরতে পারেনি। কতবার খবর পেয়ে কত জায়গায় ছুটেছে, কিন্তু পার্টিকে ধরতে পারেনি। বরাবর একাই গিয়েছে। এবার সঙ্গে বিরূপাক্ষ সেন। কখন যে কোন ফাঁকে পালিয়ে যায় জানতেই পারেনি ঘোষ দস্তিদার। লোকটা সত্যিই যেন বহুরূপী। ক্ষণে ক্ষণে রং বদলায়, বেশ বদলায়। কখনো পাঞ্জাবি, কখনো বিহারি, কখনো পুরোদস্তুর সাহেব, কখনো মাদ্রাজি, কখনো উড়িষ্যাবাসী। 4-5টা ভাষায় অনর্গল কথা বলতে পারে। এত সহজে বলে যেন কে বলবে ভাষাটা
তার মাতৃভাষা নয়। কথাটা অবশ্য নিজের অভিজ্ঞতা এবং বিচার। বিরূপাক্ষ বলেছিল ঘোষ দস্তিদারকে, অত সহজে লোকটাকে ধরা যাবে না মিস্টার ঘোষ দস্তিদার। ভালো করে সুযোগ সন্ধান নিয়ে অতর্কিত একেবারে ঝাঁপিয়ে পড়তে হবে, তবে যদি সে আমাদের ফাঁদে পড়ে। আর একটা কথা মনে রাখবেন, ওর চরেরা সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে। সর্বক্ষণ তারা সজাগ থাকে, পাছে ওর গতিবিধি সম্পর্কে কেউ কোনো সন্ধান পায় কোনো অসতর্ক মুহূর্তে। তা আমি আর জানি না মিস্টার সেন। কে জনার্দন, আর কত দূর? ওই যে স্যার, প্যান্ডেলের আলো দেখা যাচ্ছে, দূরে চেয়ে দেখুন না স্যার, ওই যে। ঘোষ দস্তিদার চেয়ে দেখল, সত্যি দূরে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, আর একটা মৃদু কোলাহল বহু মানুষের। এই সময়টায় স্যার এখানে 7 দিনের জন্য মেলা বসে, সেই উপলক্ষে যাত্রা আর কি। জিপটা এসে মেলার সামনে দাঁড়ালো। বহু লোক জমায়েত হয়েছে, অস্থায়ী দোকানপাট বসেছে, অজস্র পেট্রোম্যাক্স চলছে। এই আমবাগানি জিপটা থাকুক মিস্টার ঘোষ দস্তিদার। চলুন, জিপ থেকে নেমে বাকি পথটুকু আমরা পায়ে হেঁটেই যাব। হ্যাঁ স্যার, তাই চলুন। বিরাট একটা আমবাগান, এখানে মেলায় আলো এসে পৌঁছায়নি, তাই বেশ অন্ধকার। পাতার ওপরে জমে থাকা বৃষ্টির জল টুপ টুপ করে ঝরে পড়ছে। ব্যাঙের ডাক মাঝে মাঝে শোনা যায়, আর শোনা যায় একটানা ঝিঝি ডাকার শব্দ। সঙ্গে 2জন আর্মড পুলিশ ছিল। তাদের জিপে পাহারায় রেখে ওরা 3জন, বিরূপাক্ষ, ঘোষ দস্তিদার ও জনার্দন, নেমে পড়ল। ইনফর্মার ভেজা মাটির ওপরে পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছে। মিস্টার ঘোষ দস্তিদার হাতে একটা হান্টিং টর্চ নিয়ে। মাঝে মাঝে আলো ফেলছে ঘোষ দস্তিদার। গান বোধ করি যাত্রার আসর থেকে শোনা যাচ্ছে। ক্রমশ গানের কলি আরও স্পষ্ট শোনা যাচ্ছে। আরও কিছুটা এগোতে গান ও সুর আরও স্পষ্ট হলো। বিরাট প্যান্ডেল, 10-12টা পেট্রোম্যাক্স জ্বলছে। মাঝখানে যাত্রার আসর, চারিদিকে দর্শক ঘিচঘিচ করছে। মাঝে দাঁড়িয়ে নিমাই গান গাইছে। বেশ লম্বা চেহারার লোকটা, ধবধবে গায়ের রং, মাথায় বাবরি চুল, পরনে ধুতি, গায়ে চাদর। স্যার, স্যার। ওই নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই হচ্ছে পরাশর সিং। ভারী সুন্দর গানের গলা। হ্যাঁ স্যার, যাকে বলে মধু গলা। নচেত বুঝতে পারছেন না স্যার, ওর ওই অভিনয় দেখতে দূর দূর থেকে লোকেরা এসে ভিড় করে। বিরূপাক্ষ দেখছিল মানুষটাকে। মাথায় বাবরি চুল, হয়তো পরচুলা। নিমাইয়ের ভূমিকায় অভিনয় করছে বলেই হয়তো ওই পরচুলা মাথায় পড়েছে। নাকটা একটু ভোঁতা, বাগালে থুতনির নিচে দেখা যাচ্ছে একটা বড় তিল। ওই তিলটাই লোকটার আইডেন্টিটি মার্ক। সব ফটোতে ওই তিলটাই নজরে পড়ে। বিভিন্ন বেশের ফটো পুলিশের দপ্তরে আছে লোকটার, এবং অনেক নামও আছে পুলিশের কনফিডেন্সিয়াল খাতায়। ইসমাইল খান, রঘুনাথ পাণ্ডে, বলবিন্দর সিং, কমলেশ্বর মহাপাত্র। কেবল পরাশর শীল নামটা ছিল না। দিন 15 আগে ইনফর্মার জনার্দন সামন্ত সংবাদটা এনেছিল লালবাজারে। সংবাদ পেয়েই ছুটে গিয়েছিল বিরূপাক্ষ। বেটে খাটো কালো মিশমিশে গায়ের রং, মুখ ভর্তি কাঁচা পাকা ছোট ছোট দাড়ি, ছোট ছোট কদম ছাট মাথার চুল, পরনে একটা প্যান্ট ও হাওয়াই শার্ট, পায়ে চপ্পল। পুলিশ থেকে একজনকে খুঁজে বেড়াচ্ছে। আমি জানি হুজুর, সে হচ্ছে এই। পুলিশ তো আসল ক্রিমিনালকেই খুঁজে বেড়াচ্ছে।
কার কথা তুমি বলছো? পরাশরশীল, ওই নাম তো মনে পড়ছে না। পুলিশের খাতায় আছে? জানি স্যার, তাকে আজ পর্যন্ত আপনারা ধরতে পারেননি, কোনোদিনই পারবেন না স্যার। তবে আমি আপনাদের সাহায্য করতে পারি যদি তাকে ধরতে চান। তো মনে হচ্ছে লোকটা তোমার শত্রু। অত বড় শত্রু জীবনে আমার নেই স্যার। ডিসি চক্রবর্তীর কেমন জানি কৌতূহল হলো। তিনি বাঘা বাঘা ক্রিমিনালদের ফটোর অ্যালবামটা আনলেন, জনার্দনকে অ্যালবামটা দিয়ে বললেন, দেখো তো এর মধ্যে তোমার পরাশরশীল আছে কিনা। অ্যালবামের কয়েকটা ছবি দেখে জনার্দন জানালো, এরা সব একই ব্যক্তি স্যার। দেখুন দেখুন না ভালো করে। এই এই হচ্ছে ইসমাইল খান, আর ওই হচ্ছে রঘুনাথ পাণ্ডে, সঙ্গে হচ্ছে বলবিন্দর সিং, কমলেশ্বর মহাপাত্র, এবং সর্বশেষ এই হচ্ছে পরাশরের শীল। সবই এক ব্যক্তি। পরাশর শীলই ওর আসল নাম, অন্য নামগুলো একদম ভুয়ো স্যার। ডিসি ও বিরূপাক্ষ মিলিয়ে দেখল, সত্যি সব চেহারার মধ্যে একটা মিল আছে। একটু নজর করলেই দেখা যায় থুতনির নিচে বাঁ গালে একটা তিল প্রত্যেকেরই। শুধু ওই তিলই নয় স্যার, ওর বাঁ হাতে ডবল কোড়ে আঙুল আছে, যেটা আমি ছাড়া আর কেউ জানে না। বেশিরভাগ সময় ও হাতে দস্তানা ব্যবহার করে, রবারের দস্তানা, তাই চামড়ার সঙ্গে একেবারে মিশে যায়। দস্তানাটা হাতে আছে একদম বোঝাই যায় না, আর তাই চোরা কারবারিরা সেটা জানতেও পারে না। বিরূপাক্ষ মন দিয়ে জনার্দনের কথাগুলো শুনছিল। বিরূপাক্ষকে সেই ডাকলো, বলুন স্যার। মনে হচ্ছে লোকটা সত্যিই তোমার এক বড় শত্রু। হ্যাঁ স্যার, আমি ওকে শেষ করে দেবো প্রতিজ্ঞা করছি স্যার। কেন বলো তো? হঠাৎ লোকটা তোমার এমন শত্রু হয়ে উঠলো কেন? আমি তো একসময় ওই জগন্নাথ অপেরায় চাকরি করি, মানে অভিনয় করতাম। আমার পরিবার বেলাও করত। আমার পরিবারকেও ছিনিয়ে নিয়েছে স্যার। কবে? আমি একদম নিরেট বোকা স্যার। অনেকদিন বুঝতে পারিনি ব্যাপারটা, বুঝতে পারিনি আড়ালে আবডালে ওদের প্রেমের খেলাই চলছে। বুঝতে যখন পারলাম স্যার, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ওকে আমি প্রথমে শাসালাম। কাকে? পরাশরকে স্যার, ওই পরাশরকে। কিন্তু ও আমাকে লাথি মেরে বের করে দিল আমার ভেলার সামনেই। বলো কি জনার্দন? তবুও তুমি সে স্ত্রীকে? না, তাকে আর আমি ফিরে পেতে চাই না। তবে আমি প্রতিজ্ঞা করেছি স্যার, একেবারে পরাশরকে শেষ করে দেব। ও জানে না যে ওর সব কাহিনী আমি জানি। যাত্রা দলে চাকরি করা তো ওর পুলিশের চোখে ধুলো দেওয়া মাত্র। তাই নাকি? হ্যাঁ স্যার, আসলে একদম এক নম্বরে চোরা কারবারি লোকটা। সবই আমি জানতাম স্যার, কিন্তু কিছু বলিনি। কেন? ভাগ আছে বলে? না স্যার, তা নয়। তবে কি? ওই আমাকে যাত্রা দলে চাকরিটা দিয়েছিল স্যার, তখন বুঝিনি বেলাকে হাত করতে সুবিধা হবেই বলে আমাকে চাকরিটা দিয়েছিল সে। তারপর বলো। তবে মিথ্যা বলবো না স্যার, মাঝে মাঝে যে আমাকে ও কিছু দিত না তাও নয়। হাত পেতে তা নিতাম বই কি, কারণ তখনও বুঝিনি সেটা আমাকে ঘুষ দেওয়া। আর এও তখন জানতাম না স্যার ওর পরাশরে চোরা কারবার আছে। কবে জানতে পারলে সেটা? ও যেদিন যাত্রার দলটা কিনে নিল অনেক টাকা দিয়ে ওই গণেশ ভান্ডারির কাছ থেকে, তখনই প্রথম মনে হয়েছিল স্যার, এত টাকা পরাশর পেল কোথায়? মাত্র 1000 টাকার মাইনে যাত্রা দলে চাকরি করে স্যার। বেলায় তখন এক রাত্রে কথাটা আমাকে বলে, ওর নাকি অনেক টাকা, যাত্রায় অভিনয় করাই ওর একমাত্র উপায়ের পথ নয়, নানা ধরনের ওর ব্যবসা আছে স্যার। যাত্রায় মোটে 1000 টাকা কামায় ও। আমি গোপনে খোঁজ নিতে নিতে জানলাম লোকটার একটা চোরা কারবারি আছে। ওর অনেক নাম স্যার, নানা নামে ওকে চেনে ওর চোরা কারবারির ব্যবসায়ীরা। ও যেদিন লাথি মেরে আমাকে বেলার সামনে ঘর থেকে বের করে দিল স্যার, অপমানে
মাথা নিচু করে বেরিয়ে এলাম স্যার। ভাবতে লাগলাম কিভাবে কিভাবে ওই অপমানের প্রতিশোধ আমি নিতে পারি। অবশেষে ভেবে ভেবে ওনার কাছে এসেছি স্যার। ভালোই করেছো। জানি স্যার, কারণ ওকে আপনারা না ধরতে পারলে আমার প্রতিশোধ নেওয়া হবে না স্যার। কিন্তু একটা কথা ভেবে দেখেছো জনার্দন? জানি স্যার, আপনি তো বলবেন ও আরো ভয়ানক হয়ে উঠতে পারে, আমাকে খুনও পর্যন্ত করতে পারে। না, তা পরাশর পারবে না। তুমি পুলিশের পুরো প্রোটেকশন পাবে। ওকে আপনারা জানেন না স্যার। তুমি নিশ্চিন্তে থাকতে পারো জনার্দন। এখন বলো, তোমার সংবাদ ঠিক তো? পাকা একেবারে? হ্যাঁ স্যার, মদন মোহনতলায় জন্মাষ্টমীর মেলায় ওর দল গাইতে যাচ্ছে নদের নিমাইয়ের পালা। ও নিমাই সাজবে। তারপর আমি খবর পেয়েছি যাত্রা শেষে ও সোজা ওর গাড়ি নিয়ে চলে যাবে একদম দুর্গাপুর। খুব সম্ভবত সেখানে একটা লেনদেনের ব্যাপার আছে স্যার। ওর গাড়িটা কালো রঙের একটা পুরাতন মডেলের ফিয়েট গাড়ি স্যার। ওই WBC দিয়ে নাম্বারটা স্যার। যেখানে যায় সেখানেই গাড়িতে যায় নাকি? হ্যাঁ স্যার, নিজেই চালায় সেই গাড়ি। ড্রাইভিংয়ে খুব এক্সপার্ট স্যার। হাত খুব স্টেডি, বেপরোয়াভাবে একদম গাড়ি চালায়, কিন্তু কখনো অ্যাক্সিডেন্ট করে না স্যার। যাত্রা ভাঙবার পর ও দুর্গাপুরে যাবে বলছো? হ্যাঁ যাবে। কি করে জানলে? বেলাকেও বলেছে পালা ভাঙবার পর দুর্গাপুরে যাবে, আবার পরের দিন সন্ধ্যা নাগাদ ফিরে আসবে, কারণ পরের দিন অন্য একটা পালা গাইতে হবে। একটা কথা জনার্দন, বেলার সঙ্গে তোমার এখন কিরকম সম্পর্ক? বেলার কাছে এখন আমি মধ্যে মধ্যে যাই, তবে পরাশর যখন না থাকে খুব গোপনে যাই। পালাটা বেশ জমে উঠেছে। জনার্দন, স্যার। বিরূপাক্ষর ডাক পেয়ে ওর দিকে তাকালো জনার্দন। সাজঘরটা কোথায়? আসুন স্যার, আমার সঙ্গে আসুন, দেখিয়ে দিচ্ছি। আসর থেকে বেরিয়ে পড়ল জনার্দন। একটা দোতলা বাড়ির নিচের তলায় সাজঘরে ব্যবস্থা হয়েছিল। বাড়িটা অনেক দিনের পুরনো। সামনের দিকে একটা আম কাঁঠালের বাগান, পিছনের দিকে একটা দিঘি। দিঘির পাড় দিয়ে আগাছার জঙ্গল ভেদ করে অন্ধকারে সন্তর্পণে আগে জনার্দন ও পেছনে বিরূপাক্ষ এগিয়ে যাচ্ছে। হঠাৎ জনার্দন থেমে গেল। পেছন থেকে বিরূপাক্ষ প্রশ্ন করল, কি হলে? ওই দেখুন ভালো করে সেই স্যার, ওই যে বাড়ির সামনে ওই গাছটার নিচে অন্ধকারে মোটা মতো যে লোকটা দাঁড়িয়ে আছে, ও সে পরাশরের ডান হাত স্যার, রঘুনাথ মণ্ডল। পরাশরের এক চর নিবারণ খবর এনেছে। লোকটা অন্তত 2-3টে খুন করেছে স্যার। বিরূপাক্ষ জনার্দনের গা টিপে ইশারা করল এগোবার জন্য এবং ফিসফিস করে বলল, বেশি কথা বলো না। কি বললেন স্যার? সাজঘরের দিকে চলো। ওরা আবার এগোচ্ছে, বিরূপাক্ষ সেন ও জনার্দন। বাড়িটা পুরাতন হলেও এখনো ব্যবহারযোগ্য। একটা লম্বা টানা দরদালান, গোটা তিনেক সিঁড়ির পরেই দরদালানটা। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই ওদের চোখে পড়ল জানলার পাশে দরদালানের আলো এসে পড়েছে। সেই দিকে এগিয়ে গেল বিরূপাক্ষ ও জনার্দন, জনার্দনেরই ইশারায়। সন্তর্পণে জানালা পথে উঁকি দিতেই দেখতে পেল 27-28 বছরের একটি স্ত্রীলোক, পরনে শাড়ি, মাথার চুল এলো করা। স্ত্রীলোকটিকে দেখে বিরূপাক্ষর চিনতে কষ্ট হল না। বিষ্ণুপ্রিয়া সাজে সজ্জিতা জনার্দনের স্ত্রী বেলাকে। আয়নার সামনে একটা হাতল ভাঙা চেয়ারে বসে বেলা নিজের মেকআপ নিচ্ছিল। নিমাই বেশি পরাশরশীল ঘরে প্রবেশ করলো পিছন থেকে। বেলা পায়ের শব্দ পেয়েই মনে হয় পিছনে তাকালো। বিরূপাক্ষর মনে হলো, বেলা, আমি এসছি, পরাশর। তোমার তো এক্ষুনি সিন আসবে। হ্যাঁ, আমি আজকে একটু রাত করে বেরোবো। প্রথমে যাব কলকাতায়, তারপর সেখান থেকে রাত 2টো নাগাদ বেরোবো।
এখান থেকে তাহলে সোজা দুর্গাপুর যাচ্ছ না? না, মনে হচ্ছে আরো কিছু বলবে। জনার্দনের সঙ্গে কতদিন তোমার দেখা হয় না? দিন তিনেক আগেও তো হয়েছিল। এর মধ্যে আর হয়নি? না, কেন বলো তো? আবার তার বোধহয় পুরনো রোগটা মাথা চাড়া দিয়েছে। কি বলছো তুমি? আমাদের মধ্যে তো একটা বোঝাপড়া হয়েই গেছে। তোমার দিক থেকে হলেও তার দিক থেকে হয়নি। না না না, মণ্ডল এসছিল একটু আগে। মন্ডল মানে? ও, তোমার সেই শয়তান চরটা? শয়তানও নয়। শয়তান যদি কেউ থাকে তা তোমার স্বামী জনার্দন। পিপিলিকার পাখনা গজিয়েছে দেখছি। পরাশরের কথাটা ঠিক বুঝতে পারে না বেলা। সে পরাশরের দিকে তাকিয়ে মৃদু গলায় বলে, ও কিন্তু সত্যি খুব নিরীহ। নিরীহই বটে। জানো, সে লালবাজার গিয়েছিল। লালবাজারে? কি বলছো তুমি? আমি খবর পেয়েছি। তুমি বরং এখন তোমার বেলগাছিয়ার বাড়িতেই যাও। কাল সকালে আমার মদন মিত্র লেনের বাড়িতে এসো। কেন? ওর কাছ থেকে কিছু বের করতে পারো কিনা দেখো। ও তো এখন তোমাকে পেলে পাগল হয়ে যাবে। তাছাড়া আসার দিন তো তোমায় পাইনি। আমার না যেন কেমন একটা গা ঘিন ঘিন করে ওর কথাটা ভাবলেই। ঘিন ঘিন ছেড়ে বমি হলেও তোমাকে যেতে হবে বেলা। প্রয়োজনটা তোমার নয়, প্রয়োজনটা আমার। বেশ, বলছো যখন যাব। তবে তবে আবার কি? এক সময় তো ওর সঙ্গে রাতের পর রাত কাটিয়েছো। পরাশর? তোমরা মেয়ে ছেলেরা কত ন্যাকামই না জানো। পরাশর? যাক, আমি যা বললাম তাই করবে কিন্তু। কথাগুলো বলে পরাশরশীল আর দাঁড়ায় না, সাজঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু পরাশর বুঝল না যে সে তার নিজের কত বড় ক্ষতি করল। বেলা চুপচাপ চেয়ারটার ওপরে বসেছিল। সে ভাবছিল পরাশর আজ দিনের শেষে তাকে এই মুহূর্তে বুঝিয়ে দিয়ে গেল যে পরাশরের একজন রক্ষিতা ছাড়া সে আর কিছু নয়। পরাশর তার রক্ষিতাকে যা বলেছে তাকে তাই করতে হবে। এই জন্য সে জনার্দনের সঙ্গে ঘর বেঁধেছিল। বেলার চোখে ফেটে আসে জল। বিরূপাক্ষ ওদের সব কথাই জানালার উপাস থেকে শুনতে পেল। দুটো ব্যাপার সে বুঝতে পেরেছে। জনার্দনের গতিবিধি সম্পর্কে পরাশর তীক্ষ্ণ নজর রেখেছে। তার চরেরা জনার্দনের প্রতিনিধি সম্পর্কে ওয়াকিবহল। পরাশরশীল সম্পর্কে বিরূপাক্ষর ধারণা লোকটা অত্যন্ত সজাগ ও সতর্ক। পরাশর সম্পর্কে তার অনুমান নির্ভুল। জনার্দনও কথাগুলো শুনতে পেয়েছিল। আজ রাত্রে বেলাকে আবার সে পাবে ভেবে পুলকিত হয়। অনেকদিন সে বেলাকে একান্তে পায়নি। স্যার? জনার্দনের নিচু স্বরের ডাকে বিরূপাক্ষ ওর দিকে ফিরে তাকায়। আমি কি এখন যেতে পারি? যেতে পারি মানে? কোথায় যাবে? স্যার, আমার কাজ তো হয়ে গিয়েছে। পরাশরকে তো চিনিয়ে দিয়েছি। এবারে তাহলে আমাকে ছেড়ে দিন। চলে যাবে? হ্যাঁ স্যার, যদি অনুমতি করেন তো। কোথায় যাবে? বাড়ি? হ্যাঁ স্যার। যেতে হয় বাড়িতে তোমার পড়েছে, আজ রাতে নয়। কেন? কেন স্যার? সেখানে তোমার আজ রাতে মৃত্যুফাত পাতা হয়েছে। না না, কি বলছেন স্যার? হ্যাঁ, পরাশরকে তুমি চেনো, আমার চাইতে ঢের বেশি। শুনলেন একটু আগে পরাশরের মুখেই তুমি যে লালবাজারে গিয়েছিলে তা সে জানতে পেরেছে।
আর যাতে তুমি সেখানে কখনো না যেতে পারো তারই ব্যবস্থা করলো পরাশর আজ রাত্রে। বেলা যদি তোমার কাছে ফিরে আসতে চায়, বেলাকে তুমি পাবে। পাবো স্যার? হ্যাঁ, পাবে। চলো এখন। কোথায় স্যার? পরাশরের গাড়িটা যেখানে আছে সেখানে। পরাশরের গাড়ি? হ্যাঁ। সেটা তো আমবাগানে আছে স্যার। আসার সময় দেখলেন না স্যার, একটা পুরনো মডেলের কালো রঙের ফিয়েট গাড়ি? সেটাই হচ্ছে পরাশরের গাড়ি। চলো তবে, ওখানে গিয়েই আমরা অপেক্ষা করব। এসো। কি হলো মিস্টার সেন? পালা শেষ হবার পর তাহলে বেরোচ্ছে না? না, ও এখান থেকে ওর মদন মিত্র লেনের বাড়িতে যাবে। বাড়িটা চেনেন? না, এই জনার্দন দেখিয়ে দেবে। বাড়িটার ওপরে কি ওয়াচ রাখতে হবে? সেটাই আপাতত আমাদের প্রথম কাজ নয়। আমরা একটু পরে সোজা যাব বেলার, মানে জনার্দনের বেলগাছিয়ার বাড়িতে। হঠাৎ সেখানে কেন? পরাশর সেখানে যাবে নাকি? যদিও সে বলেছে আজ রাতে মদন মিত্র লেনের বাড়িতে থাকবে, কিন্তু আমার অনুমান যদি মিথ্যে না হয় তো সে মদন মিত্র লেনের বাড়িতে যাবে না, যাবে বেলার বাড়িতে, বেলগাছিয়ায়। কি করে বুঝলেন মিস্টার সেন? বিরূপাক্ষ সেন সংক্ষেপে আড়াল থেকে বেলা ও পরাশরের যেসব কথাবার্তা শুনেছিল সব বলে গেল। কিন্তু মিস্টার সেন, আমার মনে হয় পরাশর জনার্দনকে শেষ করার চেষ্টা করবে, চিরদিনের জন্য মুখটা বন্ধ করবে। জনার্দনকে যদি সত্যি সত্যি মেরে ফেলে পরাশর? তাতে কারোর আশ্চর্য হওয়ার কিছু নেই, তাই আমরা সেখানে উপস্থিত থাকতে চাই। জনার্দন এতক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে একপাশে ওদের কথা শুনছিল। এবারে বলল, আমি তাহলে সেটা যাব না স্যার। ভয় নেই তোমার, বাড়িটার চারপাশে পুলিশ থাকবে। তুমি নিশ্চিন্তে চলে যাও তোমার বেলগাছিয়ার বাড়িতে। চলে যাব বলছেন? হ্যাঁ, চলে যাও। বিরূপাক্ষর আশ্বাস পেয়েও জনার্দনের কিন্তু ভয় যায় না। পরাশর শীলকে সে খুব ভালো করেই চেনে। পরাশর যদি আজ তাকে শেষ করে দেবে স্থির করেই থাকে, সাধ্য নেই কারো তাকে তার হাত থেকে রক্ষা করবে। আশঙ্কায় বুকের ভেতরটা কাঁপতে থাকে জনার্দনের। মুখে কিছু তার প্রতিবাদ জানায় না। জনার্দন, বলুন স্যার। বেলার সঙ্গে তুমিও আজ এখানে দেখা করনি? না। যাও, বেলার সঙ্গে গিয়ে দেখা করো। এখানে মানে এখানেই দেখা করব স্যার। হ্যাঁ, করবে বই কি। যাও। কিন্তু স্যার, ভয় নেই তোমার। পরাশর এত মানুষের মাঝখান থেকে তোমাকে কিচ্ছু বলবে না। তাছাড়া ও তো তোমার স্ত্রীকে তোমার কাছে আজ রাতে যেতে বলেছেই। বেলাকে নিয়ে আমার বেলগাছিয়ার বাসাই তো যাব স্যার। যাবে। জনার্দন চলে গেল। বিরূপাক্ষ বুঝতে পারে যেন জনার্দনের যাবার খুব একটা উৎসাহ নেই। জনার্দনের পায়ে পায়ে সাজঘরের দিকে এগোয়। পালার শেষ দৃশ্য তখনও আসরে অভিনীত হচ্ছে। নিমাই সন্ন্যাস নিয়েছে। ঈশ্বরপুরীর কাছ থেকে তার নতুন নামকরণ হয়েছে শ্রী চৈতন্য। মুণ্ডিত মস্তক, পরনে গেরুয়া বসন, হাতে দণ্ড আর কমণ্ডলু। নবীন সন্ন্যাসী চলেছে। নবীন সন্ন্যাসী পুরী ধামের পথে। মুখে একটিমাত্র শব্দ, কৃষ্ণ পাহি নাম। হাজারো দর্শকের দু চোখে অশ্রুর ধারা। হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ? বেলা মুখের প্রসাধন তুলছিল ক্রিমের সাহায্যে। চোরের মতোই পা টিপে টিপে সন্তর্পণে সাজঘরের মধ্যে এসে প্রবেশ করল জনার্দন। বেলা? কে? এই সময় তুমি কোথা থেকে? বেলা, কলকাতা থেকে আসছি। পরাশর তুমি দেখেনি তো? না, সে জানে না আমি এসেছি। এক মুহূর্ত আর এখানে থেকো না, এক্ষুনি চলে যাও। হুট করে পরাশর হয়তো এসে পড়বে। সোজা তুমি বেলগাছিয়ার আমাদের বাসায় চলে যাও। এখান থেকে সোজা আমি সেখানেই আসবো। সত্যি বলছো বেলা? আরে হ্যাঁ,
যাও 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 যাও, আর দেরি করো না। জনার্দন ঘর থেকে বের হয়ে গেল। পরাশরের মুখোমুখি সে পড়তে চায় না। রেল স্টেশন এখান থেকে বেশ দূরে। রাত 10:30টার ট্রেনটা তাকে ধরতেই হবে। যাত্রার আসর ভেঙে গেছে, আসরের ভিড় পাতলা হয়ে আসছে। পরাশর নিজের সাজঘরে আয়নার সামনে বসে তার অনুচর মণ্ডল এসে পিছনে দাঁড়ালো। আয়নায় তার চেহারাটা প্রতিফলিত হয়। পরাশর ঘুরে তা। কি খবর রে? দাদা দাদা, এই বাগানে পুলিশ দেখে এলাম। পুলিশ? হ্যাঁ দাদা, কি? আমার মনে হচ্ছে এরা তোমাকে ধরবার জন্যই ওরা এখানে এসেছে। কখন জানতে পারলি তুই? এই তোমার কাছে আসছিলাম, দেখি পুলিশের একটা জিপ, সঙ্গে 2-3 জন লোকও আছে। আমার গাড়িটা কোথায়? ওই দিঘির ধারে বকুল গাছটার তলায়। ঠিক আছে, তোকে যা বলেছি মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। জনার্দনকে আজ রাতেই খতম করে দিবি কিন্তু। আর বেলার কি ব্যবস্থা হবে? তোরা লাশটা নিয়ে সোজা চলে যাবি রেলওয়ে ইয়ার্ডের মাঠে। সেখানে লাশটা লাইনের ওপর শুয়ে রেখে চলে আসবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, কিন্তু দাদা বেলার কি ব্যবস্থা হবে? বেলার ব্যবস্থা আমি করব, তার জন্য তোমাদের মাথা ঘামাতে হবে না। দলের সকলের ফিরে যাওয়ার ট্রাকটা এসেছে। হ্যাঁ দাদা। মণ্ডল চলে যেতেই পরাশর চটপট উঠে পড়ল, জামাটা গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল সোজা বেলার ঘরে। বেলা ঘরে ছিল না। টপ স্পিডে গাড়ি চালিয়ে পরাশরের কলকাতায় পৌঁছতে রাত 12টা বেজে গেল। সোজা সে বেলগাছিয়া এলো। নিশুতি রাত, যানবাহন অনেকটা কমে গেছে, পথে তেমন কোনো মানুষজন নেই। বেলগাছিয়ায় নিজের বাড়ির সামনে রিক্সা করে পৌঁছে বেলা দেখল তার দোতলার ঘরে আলো জ্বলছে। বেলা বুঝতে পারে জনার্দন আগেই পৌঁছে গিয়েছে। বেলা রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে দিল। ট্রাকটা বেলাকে ব্রিজের সামনে নামিয়ে দিয়ে গেছিল। কলিং বেল বাজালো বেলা। কি জানি কেন বেলার মনের মধ্যে একটা অস্বস্তি বোধ করছিল। আজ হঠাৎ বেলাকে পরাশর জনার্দনের সঙ্গে রাত কাটাতে বলল কেন? ইদানিং পরাশর কখনো বেলাকে জনার্দনের সঙ্গে দেখা করতে দেয়নি। পরাশরের অবর্তমানে লুকিয়ে চুরিয়ে মাঝে মাঝে জনার্দন তার কাছে গেছে। হঠাৎ আজ এভাবে পরাশর কেন তাকে পাঠালো জনার্দনের কাছে? জনার্দনের কাছ থেকে কথা বের করে নেবার জন্য পরাশর তাকে এখানে আসতে বলেছে। কথাটা বেলার বিশ্বাস হয়নি তখনও। জনার্দন যদি সত্যি পুলিশের দলে ফিরেই থাকে, সে কথা সে বেলাকে নিশ্চয়ই বলবে, কারণ তাদের দুজনের মধ্যে আগেকার সেই মধুর সম্পর্ক মনে হয় আর নেই। জনার্দনকে সে সহজে ভুলতে পারবে না, কিন্তু এও বুঝতে পারে না জনার্দন হঠাৎ পুলিশকে পরাশরের কথা বলতে গেল কেন? কোন দুঃসাহসে? সে কি পরাশরশীলকে চেনেননি? সাপের চেয়েও খল, নেকড়ের চাইতেও হিংস্র ওই পরাশরশীল লোকটা। ওর অসাধ্য কিচ্ছু নেই। কলিং বেলটা বাজাতেই দরজাটা খুলে গেল। প্যাসেজটা অন্ধকার। বেলা অন্ধকারে ঠিক বুঝতে পারল না যে কে দরজাটা খুলে দিল। প্যাসেজের আলোটা জ্বালবার কথাও মনে হলো না বেলার। দরজাটা বন্ধ করে দিয়েই সে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। ঘরের দরজাটা খোলাই ছিল। ঘরের মধ্যে আলোটা জ্বলছিল। ঘরে ঢুকতেই থমকে দাঁড়ালো বেলা। জনার্দনের দেহটা ঘরের মেঝেতে পড়ে আছে। মেঝেতে রক্তের স্রোত, আর দুজন লোক
তার সামনে দাঁড়িয়ে, আর তাদের পিছনে দাঁড়িয়ে পরাশর শীল। একটা অস্ফুট চিৎকার করে উঠল বেলা। সঙ্গে সঙ্গে পিছন থেকে কে যেন দুটো বলিষ্ঠ হাতে বেলার মুখটা চেপে ধরল। সিঁড়িতে ওই সময় পায়ের শব্দ শোনা যায়, দ্রুত পায়ের শব্দ। একটা লোক হাঁপাতে হাঁপাতে এসে ঢুকল, তার হাতে একটা ছোট্ট চামড়ার অ্যাটাচি কেস। লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, পুলিশ পুলিশ পুলিশ। পরাশর তখন তার দুজন লোককে বলল, শোন, তোদের যা বলছি তাই করবি। যা, তাড়াতাড়ি পিছনের সিঁড়ি দিয়ে চলে যা। বেলা করছে, তার মুখে হাত চাপা দেওয়া, কিন্তু লোক দুটো পালাবার সময় পেল না। বিরূপাক্ষ সেন ও ঘোষ দস্তিদার এসে সামনের দরজা দিয়ে ঘরে ঢুকল। ঘোষ দস্তিদারের হাতে পিস্তল। ডোন্ট ট্রাই টু মুভ পরাশর, ইয়োর গেম ইজ আপ। ঘোষ দস্তিদারের কথা শেষ হওয়ার আগেই একটা সামারসল্ট খেয়ে জন পায়ের লাথি দিয়ে তার হাতের পিস্তলটা পরাশরের ছিটকে ফেলে দিল। পর মুহূর্তেই বিদ্যুৎ গতিতে দরজা দিয়ে বেরিয়ে বাইরে থেকে দরজার শেকল তুলে দিল এবং পিস্তলের গুলি ছুটতে ছুটতে সঙ্গে সঙ্গে ঘোষ দস্তিদার ও বিরূপাক্ষ সেন তার পিছনে ছুটল। কিন্তু বাইরের থেকে দরজা শেকল তালা থাকায় দরজা খুলতে পারল না। পরাশর সিঁড়ি দিয়ে নেমে এসে সোজা নিজের গাড়িতে উঠে চাবি ঘুরিয়ে গাড়িটা চালিয়ে দিল। পুলিশের জিপটা একটু দূরেই দাঁড়িয়েছিল। তারা ব্যাপারটা সমঝে বুঝে ওঠার আগেই পরাশর কালো রঙের ফিয়েটটা সাঁ করে দৃষ্টির বাইরে চলে গেল। বেলা এতক্ষণ হতমত হয়ে দাঁড়িয়েছিল। জনার্দনের মৃতদেহটা চোখের সামনে দেখেই বেলা বুঝতে পেরেছিল পরাশর জনার্দনকে খুন করবার জন্যেই এবং তার চোখের সামনেই আজ রাত্রের প্ল্যানটা করেছিল। বেলা ভাবতে পারেনি পরাশর লোকটা এত বড় শয়তান, এমনই নিষ্ঠুরভাবে জনার্দনকে শেষ পর্যন্ত হত্যা করবে। বিরূপাক্ষ সেন ও ঘোষ দস্তিদার তখনও ভিতর থেকে দরজাটা খুলবার চেষ্টা করছে। বেলা বলল, অফিসার, আমি পাশের ঘর দিয়ে বাইরে গিয়ে দরজার শেকলটা খুলে দিচ্ছি। বেলা মধ্যবর্তী দরজাপথ ধরে পাশের ঘরেই চলে গেল এবং একটু পরে শেকল খুলে ওদের মুক্ত করল। ঘোষ দস্তিদার বাইরে যাচ্ছিল, বাধা দিল বেলা। দাঁড়ান অফিসার, পরাশর পালিয়েছে, ওকে ধরতে পারবেন না। ও তো দুর্গাপুরে যাবে। না, দুর্গাপুরে গেলেও আজ অন্তত যাবে না সেখানে। যাবে না? না। কিন্তু কিভাবে? পরাশর আমাকে ছেড়ে থাকতে পারবে না। আজ কাল বা পরশুই হোক, আসবেই। আমি সময় মতো আপনাদের জানাব। সত্যি জানাবে? নিশ্চয়ই। ও আমার স্বামীকে খুন করেছে। ওকে সহজে আমি নিষ্কৃতি দেব না। কথাটা মিথ্যে বলেনি বেলা। জনার্দনকে সত্যিই ভালোবাসত বেলা। পরাশরের হাতে খুব সহজে নিজেকে ধরা দেয়নি বেলা। সে জানত না তাকে দেখা অবধি তার ওপর পরাশরের লোভ জন্মেছিল। সেটা যে বেলা স্ত্রীলোক হয়ে বুঝতে পারেনি তা নয়। পুরুষের দৃষ্টিকে চিনতে অন্তত একজন স্ত্রীলোক ভুল করে না। সেজন্য বেলা সর্বদা সতর্ক। আগে পরাশর অন্য একটা দলে ছিল। বেলার আকর্ষণেই সে এসে ওদের যাত্রার দলে ভিড়েছিল। তারপর বেলাকে পাওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু বেলা ধরা দেয়নি। অবশেষে অনেক টাকা ঢেলে পরাশর দলটাকে কিনে নেয়। দলটাকে কিনে নিতে তার অসুবিধা হয়নি। চোরা কারবারের অনেক টাকা তার হাতে আসত। সেই টাকা ঢেলেই দলের মালিককে সে কিনে নিয়েছিল। জনার্দনের দলে ছোটোখাটো পার্ট, বিশেষ করে কমিক রোলে। কিন্তু বেলা ছিল দলের মুখ্যী রানী, নায়িকা। বস্তুত বেলার জন্য জনার্দনের চাকরি। কোবেচারা টাইপের সাদামাটা মানুষ জনার্দন। দল কিনবার পরেই জনার্দনকে তাড়াবার জন্য পরাশর উঠে পড়ে লাগে এবং শেষ পর্যন্ত টাকার লোভ দেখিয়ে
জনার্দনকে হাতের মুঠোয় নিয়ে আসে পরাশর। জনার্দন প্রথমে বুঝতে পারেনি পরাশরের আসল মতলবটা, কিন্তু যখন বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। তারপর জনার্দনের অনুপস্থিতিতে পরাশর এক রাতে বেলার শয়ন ঘরে ঢুকে জোর করে বেলাকে অধিকার করে। প্রথম পরাশর জনার্দনকে তার চোরা কারবারে টেনে নিতে শুরু করে, এবং যখন চোরা কারবারে বেশ লিপ্ত হয়ে উঠেছে জনার্দনকে ভয় দেখায়, কারণ ইতিমধ্যে বেলা ব্যাপারটা জনার্দন জানতে পেরে গিয়েছে। সরল গোবেচারা জনার্দন মুখ বুঝে সব সহ্য করে চলত প্রাণের ভয়। বেলাকে জোর করে পরাশর অধিকার করলেও বেলা পরাশরকে কোনো দিনই পছন্দ করত না। জনার্দনের অমঙ্গল আশঙ্কায় চুপ করে থাকত। আজ জনার্দনকে খুন হতে দেখে বেলা মরিয়া হয়ে ওঠে। সে মনে মনে প্রতিজ্ঞা করে জনার্দনের হত্যার প্রতিশোধ সে নেবে। 1 মাস বাদে পরাশর একদিন এলো। বেলা তখন তার বেলগাছিয়ার বাসায় বসে। বিরূপাক্ষের পরামর্শ মতো বেলার বাড়ির ওপর নজর রাখছিল খোঁজদস্তিদারের লোকেরা। পরাশর কিন্তু এসেছিল ছদ্মবেশে, কারণ সেও সতর্কতা অবলম্বন করছিল। বেলা নিজের ঘরে তখন একটা যাত্রার বই পড়ছিল। পরাশর ঘরে এসে ঢুকল। ধুতি পাঞ্জাবি পরনে, হাতে একটা অ্যাটাচি কেস, চোখে দামি সোনার ফ্রেমে কালো কাঁচের চশমা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। বেলা একাই বাড়িতে ছিল। ঝিটাকে বাজারে পাঠিয়েছিল। পরাশরকে ঘরে ঢুকতে দেখে তাড়াতাড়ি বেলা বলে উঠল, কে? তুমি মানে আপনি আমাকে চিনবেন না? আমাকে তো আপনি কখনো দেখেননি। কি জন্য এসেছেন? একটা যাত্রার দল থেকে এসেছি আপনার সঙ্গে কন্ট্রাক্ট করার জন্য। কোন দল? সবই জানতে পারবেন। আপনি এ বাড়িতে ঢুকলেন কি করে? কোন সদর দরজা দিয়ে? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। বন্ধ দরজা কি খোলা যায় না? যাবে না কেন? যাই, তবে সেটা বাইরের গা তালার চাবি দিয়ে। শোনো পরাশর, আমি তোমাকে চিনতে পেরেছি। বেলা, সদরের চাবি দুটোই, একটা জনার্দনের কাছে থাকতো, অন্যটা আমার কাছে থাকতো। বেলা। কথাটা শেষ না করেই বেলা পাশের টেবিলে ড্রয়ার থেকে লোডেড পিস্তলটা বের করে ফায়ার করলো পরাশরকে লক্ষ্য করে। পরাশরের কাঁধে গুলি লাগলো। সে লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। সিঁড়ির দিকে ছুটল পরাশর, কিন্তু পালাতে পারল না। ঘোষদস্তিদারের লোক আগে থেকেই তারা ওত পেতে বসেছিল। বেলা তখন ক্ষেপে উঠেছে। সে পরাশরের পেছনে পেছনে এসে আবারও তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরপর 3টি। একটা গুলি গিয়ে লাগলো সোজা তার বুকে। আর্তনাদ করে পরাশর লুটিয়ে পড়ল মেঝেতে। চারিদিকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। মেঝেটা যেন লাল হয়ে উঠেছে। কেমন লাগলো আজকে আমাদের গল্প পরাশর শীল? যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে হবে কিন্তু। আর হ্যাঁ, আমাদের পরবর্তী অরিজিনাল গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন আর